সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজ আমরা প্রথম সূত্রের আর একটা ব্যবহার সম্পর্কে জানব। গত ক্লাসে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে বা সমষ্ণ প্রক্রিয়ায় প্রথম সূত্রের ব্যবহার জেনেছিলাম। এই ক্লাসে আমরা সমায়তন এবং রুদ্ধতাপীয় দুটো প্রক্রিয়ায় কিভাবে প্রথম সূত্র পরিবর্তিত হয় সেটা আমরা ব্যাখ্যা করব। তো আমি যেহেতু বললাম সমায়তন এবং রুদ্ধতাপীয় দুটো প্রক্রিয়া, প্রথমেই আমাদেরকে সমায়তন প্রক্রিয়াটা কি সে সম্পর্কে জানতে হবে। তাপগতীয় তিনটা স্থানাঙ্কের ভিতরে আয়তন একটা স্থানাঙ্ক, যেটার পরিবর্তনে তাপগতীয় অবস্থার পরিবর্তন হতে পারে। এখানে আয়তনের যদি সামান্য পরিবর্তন হয়ে যায় তাহলে তাপগতীয় অবস্থার পরিবর্তন হবে। তো আমরা এই ক্ষেত্রে সমায়তন প্রক্রিয়া ব্যাখ্যা করছি, তার মানে আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তন স্থির থাকবে। অর্থাৎ 1 নাম্বার আমাদের পয়েন্ট সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় সম আয়তন, তার মানে কি আয়তন সমান থাকবে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। আয়তন সমান, আয়তন সমান, অর্থাৎ ডিভি ইকুয়ালস টু 0। আয়তন সমান, তার মানে ডিভি ইকুয়ালস টু 0। ডিভি যদি 0 হয় তাহলে প্রথম সূত্র অনুসারে আমরা জানি dq equals to du plus dw। যেহেতু ডিভি সমান 0, তো আমরা এটাকে du প্লাস pdv, এটা আমরা জানি। ডিভি 0, তার মানে du প্লাস p ইন্টু 0, অতএব dq সমান du। অর্থাৎ আমি সিস্টেমে যে তাপ শক্তি সরবরাহ করব সম্পূর্ণটা সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। কোন সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয় তাহলে সেই সিস্টেমের সম্পূর্ণ তাপ শক্তিটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে বা হ্রাসে কাজে লাগবে। বা সিস্টেম থেকে যদি আমি তাপ অপসারণ করি, সমায়তন প্রক্রিয়ায়, তাহলে সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যাবে এবং সিস্টেমে তাপ সরবরাহ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অপসারণ করলে কমে যাবে। তো সম্পূর্ণটা অভ্যন্তরীণ শক্তির উপরে নির্ভরশীল। তো এর লেখ চিত্রটা তাহলে কেমন হতে পারে? নির্দেশক চিত্র, যেহেতু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নির্দেশক চিত্র জেনেছি। এরকম একটা চিত্র হবে। এটা হবে y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। এই y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, অর্থাৎ আয়তনের সামান্য পরিবর্তন হচ্ছে না, যার কারণে y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। সেক্ষেত্রে তাহলে আমরা জানলাম সমায়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত শক্তি equals to
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সরবরাহকৃত শক্তি ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো আমাদের প্রথম শিখনফল হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় শিখনফলে যাব। দুই নম্বর শিখনফল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় কোন সিস্টেমে তাপ শক্তি দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, সেটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ তাপ শক্তি লেনদেন করা যাবে না। মনে রাখতে হবে, আমি কিন্তু স্পেসিফিকলি শুধু তাপ শক্তির কথা বলছি, অন্য শক্তির কথা কিন্তু আমি উচ্চারণ করছি না। তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তন কি হবে? যে পরিবর্তনে কোন সিস্টেমে তাপ শক্তি দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, তাহলে সেই সিস্টেমকে আমি বলবো রুদ্ধতাপীয় সিস্টেম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। শুধুমাত্র তাপ শক্তি বলছি আমি, বা শুধু তাপ শক্তি, কিন্তু আরেকটা জিনিস আছে, এমন কোনো শক্তি দেওয়া যাবে না যে শক্তি তাপ শক্তিতে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ তাপ শক্তি বা তাপ শক্তির সংশ্লিষ্ট কোনো শক্তি ওর ভিতরে দেওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ সিস্টেমে তাপ দেওয়া যাবে না বা সিস্টেম থেকে তাপ বাইরে আনা যাবে না, তাহলে আমার প্রথম সূত্রের ডি কিউ ইকুয়ালস টু অবশ্যই শূন্য। ঠিক আছে? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞা অনুসারে আমি জানলাম ডি কিউ ইকুয়ালস টু শূন্য। কি পেলাম? ডি কিউ ইকুয়ালস টু শূন্য। এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে আমাদের তো সেটা আগে বুঝতে হবে। লক্ষ্য করবা এখনকার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো সিস্টেমকে খুব দ্রুত সংকুচিত অথবা খুব দ্রুত প্রসারিত করা হয়, খুব দ্রুত, তখন সেই সিস্টেম তার কোনো কিছুই পরিবর্তন করা যায় না, মানে ভিতরের কোনো কিছুকে সে সহজে গুছাই নিতে পারে না। অবশ্যই সেই সিস্টেমটা তাপীয়ভাবে অন্তরিত হতে হবে। খেয়াল করো, ব্রেনে মনে রাখো, একটা সিস্টেম নেব যেটা তাপীয়ভাবে অন্তরিত, সেই সিস্টেমকে আমি খুব দ্রুত সংকোচন এবং প্রসারণ করলাম, তাহলে এই পরিবর্তনটা রুদ্ধতাপীয় পরিবর্তন। মনে হয় আমি বুঝাতে পারলাম তোমাদের? তো রুদ্ধতাপীয় পরিবর্তনটা বুঝলাম, কিভাবে সংঘটিত হয় সেটা বুঝলাম। তাহলে সংকোচন এবং প্রসারণ দুটো শব্দ আনছি আমি, সংকোচন এবং প্রসারণ। তাহলে সংকোচন হলে কি হবে? সেটা অবশ্যই রুদ্ধতাপীয় সংকোচন। প্রসারণ হলে কি হবে? অবশ্যই রুদ্ধতাপীয় প্রসারণ। তার মানে রুদ্ধতাপীয় সংকোচন এবং প্রসারণ দুটোই আমি লক্ষ্য করছি এখানে, দুটোই সংঘটিত হবে। তা দুটো ক্ষেত্রে আমার ডিকিউ অবশ্যই শূন্য হবে। তো ডিকিউ যদি শূন্য হয়, তাহলে আমি প্রথম সূত্র থেকে কি পাচ্ছি? শূন্য ইকুয়ালস টু, মানে ডিকিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে শূন্য ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। অতএব আমি
dw equals to minus du, অর্থাৎ কোন সিস্টেম যদি বাহ্যিক কাজ সম্পাদন করে, কোন সিস্টেম নিজে, কিন্তু কোন সিস্টেম নিজে যদি বাহ্যিক কাজ সম্পাদন করে, অর্থাৎ কোন কার্য সম্পাদন করে, তাহলে সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, অর্থাৎ সিস্টেম শীতল হবে। উদাহরণ, কোন সিস্টেম মানে কোনো জায়গায় গ্যাস রাখা আছে একটা নির্দিষ্ট তাপে, সেই গ্যাসকে আমি এক্সপ্যান্স করে দিলাম, বাড়িয়ে দিলাম, মানে বড় আয়তন বৃদ্ধি করলাম, হঠাৎ করে আয়তন বাড়িয়ে দিলাম, অবশ্য অন্তরিত করে হঠাৎ করে আয়তন বাড়িয়ে দিলাম, দিলে তার কি হবে? ওই গ্যাসের তাপমাত্রা দ্রুত কমে যাবে। এটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। অবশ্যই সিস্টেম দ্বারা কাজ হয়েছে, কারণ আমি গ্যাসকে প্রসারিত হতে দিয়েছি, সিস্টেম নিজে প্রসারণ করে নিছে। যেহেতু আমরা জানি একটা গ্যাস যে কোনো পরিমাণ আয়তন দখল করতে পারে, তাহলে আমি তাকে আয়তন দখল করতে দিয়েছি, তাহলে সে নিজে এক্সপান্স হয়েছে, নিজে ছড়িয়ে পড়েছে চারিদিকে, আর নিজে ছড়িয়ে পড়ার কারণে তার অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। রুদ্ধতাপীয় মানে প্রথম সূত্রের রুদ্ধতাপীয় প্রক্রিয়া অনুসারে তার অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, আর অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়ার কারণে তার তাপমাত্রা কমে গেছে এবং সিস্টেম শীতল হয়েছে। এখন তুমি বলতে পারো, তাহলে আমি যদি সংকোচন হতো তাহলে কি হতো? এখানে একটা প্রশ্ন আছে, সংকোচন কিন্তু গ্যাস হতে পারে না। ব্রেনে রাখতে হবে সবসময়, গ্যাস নিজে থেকে সংকোচন হতে পারে না, গ্যাসকে সংকুচিত করতে হয় অবশ্যই বাইরের শক্তি দ্বারা। কোনো গ্যাসকে সংকোচন করতে হলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে আমাকে সেই সিস্টেমকে সংকুচিত করতে হবে, অর্থাৎ সেখানে কাজ কিন্তু নেগেটিভ। তা যদি কাজ নেগেটিভ আসে, দেখো এখানে যদি মাইনাস ডিডব্লিউ আসে, তাহলে অবশ্যই প্লাস ডিইউ আসবে। তার মানে কি, আমি যদি কোনো সিস্টেমকে সংকুচিত করতে যাই, অবশ্যই আমি সিস্টেমের উপরে কাজ করেছি, নেগেটিভ কাজ। গ্যাস তো নিজে ছোট হতে চাইনি, আমি মানে সংকুচিত হতে চাইনি, আমি তাকে সংকুচিত করেছি, অর্থাৎ আমি শক্তি প্রয়োগ করেছি, অর্থাৎ এই গ্যাসটা সংকুচিত হয়েছে। আর সংকুচিত হওয়ার কারণে সেই গ্যাসটা ভিতরে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হয়েছে। সূত্র সেটাই বলছে, বাস্তবে সেটাও ঘটে এবং সূত্র সেটাই বলছে যে আমি যখন বাইরে থেকে কাজ দিব তখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে, সিস্টেম উষ্ণ হবে। অর্থাৎ কোনো গ্যাসকে যদি সংকুচিত করা হয় সেই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে। আমরা এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম, একটা হলো প্রসারণে শীতল, দুইটা হলো সংকোচনে উষ্ণ। সংকোচনে উষ্ণ ভালোভাবে রিমাইন্ড করো, পুরো প্রক্রিয়াটা একবার দেখো, দেখে তোমরা নিজেদের বই পড়লে বাকিটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি। তো প্রসারণে শীতল হবে, সংকোচনে উষ্ণ হবে, আমার পুরো ইকুয়েশন সেটা বলছি। তো আমরা এখন একটু নির্দেশক চিত্রটা দেখি রুদ্ধতাপীয় নির্দেশক চিত্রটা কি হতে পারে।
এটা T1 তাপমাত্রার সমউষ্ণ লেখ, এটা T2 তাপমাত্রার সমউষ্ণ লেখ। আমাকে মনে রাখতে হবে এটা সমউষ্ণ লেখ, কারণ আমরা একটু আগে এর আগের ক্লাসে শিখছি সমউষ্ণ লেখ রেক্ট্যাঙ্গুলার বা এক্সপোনেনশিয়াল যাই বলি না কেন সেটা হয়। তো এটা সমউষ্ণ লেখ, এটাকে আমরা T2 ধরলাম, এটাকে আমরা T1 ধরলাম, একটু চেঞ্জ করে নিলাম। তো এইখানে আমি একটা পয়েন্ট ধরলাম এ, সেই এ পয়েন্টটা কোথাও কোনো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আদি বিন্দু। আদি বিন্দু মানে কি? এই বিন্দুটা অবশ্যই ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সার্বিক অবস্থা পরিবর্তন বুঝাবে। আর সার্বিক অবস্থা বলতে আমরা সাধারণত বুঝি তাপগতীয় স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুটা T1, P1, V1 তিনটে অবস্থা শো করবে, তিনটে স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুটা হলো এই, এটা V1, এটা P1 আর T1 রেখা। তাহলে এই বিন্দুটার অবস্থা স্থানাঙ্ক এটা। একে যদি আমি এই গ্যাসকে প্রসারিত হতে দিলাম, প্রসারিত হয়ে ধরে নিলাম তার তাপমাত্রা হলো আয়তন হলো V1, আয়তন V1 হলো, V2 হলো, আয়তন কি হলো V1 থেকে পরিবর্তিত হয়ে হলো V2। আলটিমেটলি চাপেরও পরিবর্তন হবে, আমরা একটু আগেই শিখে আসলাম চাপেরও পরিবর্তন হবে। তাহলে P1 পরিবর্তিত হয়ে হবে P2, P2। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত অনুসারে যেহেতু প্রসারিত হতে দিয়েছি, তাহলে তাপমাত্রা অবশ্যই কমবে। আর তাপমাত্রা কমবে, তাপমাত্রা কমা মানে সেটা অন্য মানে এই T1 রেখার উপরে থাকবে না, T1 সমউষ্ণ রেখায় থাকবে না, এটা হচ্ছে সমউষ্ণ রেখা। T1 সমউষ্ণ রেখায় থাকবে না, তখন সে অন্য কোনো সমউষ্ণ রেখায় চলে যাবে। আমি সেই সমউষ্ণ রেখাটা T2 ধরলাম। তাহলে এই T2 রেখার উপরে কোনো বিন্দুতে সে চলে আসবে। যেহেতু আয়তনের বৃদ্ধি হয়েছে তাহলে সামনের দিকে এগোবে। আমি ধরে নিলাম T2 উপরে এরকম কোনো জায়গায় আসছে, যেখানটাকে আমি V2 ধরলাম এবং সেখানে চাপ ধরলাম P2। তাহলে এই যে বি বিন্দুটা এটা হলো P2, V2, T2। ঠিক আছে, P2, V2, T2। আর এখানে P1, V1, T1 আগে একটু হয়েছিল, T1টা আগে দেওয়া ঠিক হয়নি। তাহলে P2, V2, T2, P1, V1, T1 এই দুটো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কি হলো, আমি রুদ্ধতাপীয় প্রসারণের কারণে এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে এসেছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে এসেছি। আমি একটু ব্লক করে দিই কোথা থেকে কোথায় গেছি। এইটা গেছি, অর্থাৎ এই রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমার এইটা হলো আমার রুদ্ধতাপীয় লেখচিত্র। রুদ্ধতাপীয় রেখা বা নির্দেশক চিত্র। এই রুদ্ধতাপীয় নির্দেশক চিত্র আমি এখান থেকে খেয়াল করতে পারছি যে রুদ্ধতাপীয় নির্দেশক চিত্রটি সমউষ্ণ রেখার যে ঢাল তার থেকে ঢাল একটু খাড়া, এটা একটু খাড়া। সমউষ্ণ রেখাটা এরকম ছিল আর এটা একটু খাড়া। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি রুদ্ধতাপীয় লেখ সমউষ্ণ লেখ অপেক্ষা খাড়া। রুদ্ধতাপীয় লেখ
ঠিক আছে, রুদ্ধতাপীয় লেখ সমুষ্ণ লেখ অপেক্ষা খারাপ। সবাই একবার চোখ বুলাও, প্রশ্নের যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে অবশ্যই উত্তর পেয়ে যাবা, কারণ আমি এখন মুছে দিয়ে অন্য একটা টপিকসে যাবো, আমাদের তৃতীয় শিখন ফলে যাব। আমরা যে প্রক্রিয়াগুলো শিখলাম, তাপগতীয় প্রথম সূত্রের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসারে কৃত কাজকে, সেই কাজ কিভাবে সংগঠিত, কৃত কাজের পরিমাণগুলো কি পেলাম সেটা আমি একটু কম্পেয়ার করে তোমাদেরকে দেখাবো। আমরা প্রথম পেয়েছিলাম 1 নাম্বার কেস পেয়েছিলাম সমচাপ, 2 নাম্বার কেস পেয়েছিলাম সমউষ্ণ, 3 নাম্বার কেস পেয়েছিলাম সমায়তন, 4 নাম্বার কেস পেয়েছি রুদ্ধতাপীয়, আমার কাজ হলো কৃত কাজ। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজকে আমি পেয়েছিলাম dw equals to pdv। এটা তোমরা মনে থাকবে যে কয়েক ক্লাস আগে আমি এটা ব্যাখ্যা করছিলাম। সমচাপ প্রক্রিয়া মানে সমউষ্ণ প্রক্রিয়া ব্যাখ্যা করার আগের ক্লাসে আমি সমচাপ প্রক্রিয়া ব্যাখ্যা করছিলাম, সেখানে পেয়েছিলাম চাপ স্থির থাকলে dw সমান pdv, এটা সমচাপ প্রক্রিয়ার ফলাফল। সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি পেয়েছিলাম dq equals to dw বা q equals to w, মানে সরবরাহিত কাজ, সরবরাহিত শক্তি সম্পূর্ণটা কাজে বাহ্যিক কাজ সম্পাদন করবে। এখানে সম্পূর্ণটা, এর কোনো ভাগটাগ নাই। সমায়তন প্রক্রিয়ায় পেয়েছিলাম আমি, সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান ক্ষেত্রে আমি পেয়েছিলাম সম্পূর্ণ শূন্য, dw equals to 0 পেয়েছিলাম, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয় না, সেই হিসাবে আমি 0 পেয়েছিলাম। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমি পেয়েছি dw equals to -du, অর্থাৎ সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই কমে যাবে। আবার সিস্টেমের উপরে যদি কাজ করা হয়, অন্য আরেকটা পেয়েছি আমি -dw অথবা -dw equals to +du, অর্থাৎ যদি সিস্টেমের বাইরের থেকে কাজ করা হয় তাহলে সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আমার প্রথম সূত্রের ব্যবহার সম্পর্কে সার্বিক বিবরণ আমার তরফ থেকে শেষ হয়েছে। আশা করি তোমরা এই 4টে প্রক্রিয়া সম্পর্কেও জেনেছো, নির্দেশক চিত্র সম্পর্কে জেনেছো এবং তার দ্বারা কৃত কাজ জেনেছো। এগুলো তোমরা তোমাদের গাণিতিক সমস্যা সমাধানে ও সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণে এই অর্জিত জ্ঞান কাজে লাগাবা, এটা আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।